লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে, সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 14 জন। আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ, শরিয়াহ আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। কুমিল্লায় তিতাস নদীর ঘাটে গোসল করছিলেন একই পরিবারের 3 নারী, ট্রলি উল্টে চাপা পড়ে নিহত সবাই, চালক গুরুতর আহত। পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। আবারও সীমান্তে ঝরল প্রাণ, লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, পতাকা বৈঠকের আহ্বান বিজেপি। এবং রমজানে সব ধরনের ভোগ্য পণ্যের দাম গেল বছরের তুলনায় স্থিতিশীল থাকবে, আশ্বাস খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। জনগণের স্বার্থে ব্যবসা করার আহ্বান ভোক্তা অধিকারের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। শুরুতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাল ভোরে লন্ডনে নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। তার সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 15 জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল জল্পনা। বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুপুরে ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। গতবারের মতো এবারও বেগম জিয়াকে নেওয়া হবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ। আশা প্রকাশ করেন এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি, সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই, আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল, তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। এদিকে বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে বৃহস্পতিবারও হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে। এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় SSF PGR এর পাশাপাশি মোতায়েন রাখা হয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও খতমে কোরআনের আয়োজন করে বিএনপি। এছাড়া এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বেগম জিয়ার অসুস্থতায় কাঁদছেন সারা দেশের মানুষ। মোনাজাতে দলমত নির্বিশেষে তার জন্য সুস্থতা কামনা করেন।
বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার যশোরে সাংবাদিক ইউনিয়ন দোয়ার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, বেগম জিয়া দলের ঊর্ধ্বে একজন মানুষ, তিনি দেশ এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া প্রকৃতই বাংলাদেশের নেত্রী। এটি তার এই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বলতাম, আমরা আলোচনা করতাম, কিন্তু আজকে তার যখন জীবন সংকটাপন্ন, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা, সারা বাংলাদেশের মানুষের দোয়া এটি প্রমাণ করেছে সাম্প্রতিক অতীতে এত জনপ্রিয় মানুষ, এত গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশে আসে। নরসিংদীতে ইমাম ও ওলামা মাশায়েখদের নিয়ে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখ অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন তারা। দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আয়োজনে বাগে জান্নাত এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন যশোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুফিকুল হাসান তৃপ্তি। এই দেশের এখন অভিভাবক বলে কেউ নাই, উনি বেঁচে থাকার আরো দরকার। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত নেতারা। ময়মনসিংহে ৮ দলের বিভাগীয় সমাবেশে নেতারা শরিয়াহ আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। দুপুরে ময়মনসিংহে নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরের পর এবার ময়মনসিংহে ৮ দলের বিভাগীয় সমাবেশ। সার্কিট হাউস মাঠে সমাবেশ শুরুর আগেই ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও প্রতীক আর 5 দাবির প্লেকার্ড হাতে মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতারা বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংসদ ভোটের আগেই দিতে হবে গণভোট। দেশে নব্য কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আগামীর বাংলাদেশে কোন জালেম, কোন স্বৈরাচারের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা ৭২-এর বাকশালে যাব না ২৪-এর যে বেশিরভাগ তাড়ানোর যে যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি তার পক্ষে থাকব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামীর বাংলাদেশে সব দল ইসলামের পতাকা তলে থাকবে। শরিয়া আইন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনারা আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন, কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। রাষ্ট্র ক্ষমতায় আর কোনো স্বৈরাচার যেন বসতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কুমিল্লায় তিতাস নদীর ঘাটে গোসল করছিলেন একই পরিবারের 3 নারী। হঠাৎই একটি ট্রলি উল্টে তাদের উপর পড়লে নিহত হন সবাই। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রলি চালক। এদিকে পঞ্চগড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের 2 স্ত্রী রুজিনা ও শামসুন নাহার তাদের ভাগ্নে বউকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গিয়েছিলেন গোসল করতে, আর ফিরলেন লাশ হয়ে। কুমিল্লার তিতাস উপজেলার করিকান্দি রাজাপুর সড়কে বৃহস্পতিবার দুপুরে বালু ভর্তি একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস নদীতে পড়ে যায়। মুহূর্তেই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নদীতে গোসলে থাকা ওই 3 নারীর। এ সময় গুরুতর আহত হন ট্রলি চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলি চালক গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 5 মিনিট আগে ফোন দিছিলাম, কথা বলছি, কথা পরে বলতেছে আমি ফলাও কাপড় সাপড় দুইটাম যাই, এমনি দুইটো গেছে। এমনি 5 মিনিট পরে ফোন উনি আমার স্ত্রী টারাকের তলে ভইরা মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট লোক গাড়ির তলে পড়ছে,
এরপরে 20-50 জন এরপর আর গিটা পার করছে 3 জন লাগত পারে। এদিন সকালে পঞ্চগড়ে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই সময় ট্রাকটি জব্দ করে হেলপারকে আটক করা হয়। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ। লালমনিরহাটে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে পাটগ্রামের শমশেরনগর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কয়েকজন বাংলাদেশি ভারতীয় চোরা কারবারিদের সঙ্গে মিলিত হয়ে গরু আনতে শূন্য রেখায় প্রবেশ করে। এ সময় ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া মারা যান। এ ঘটনায় বিজেপি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। দেশে সব ধরনের ভোগ্যপণ্যের দাম গেল বছরের তুলনায় স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইনের ব্যত্যয় না করে জনগণের স্বার্থে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। আর মাত্র 2 মাস বাকি পবিত্র মাহে রমজানের। দেশের ভোগ্যপণ্যের চাহিদা, সরবরাহ ও দাম নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানিকারক ও পাইকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠকে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ, চাহিদা ও দামের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি আমদানি জটিলতা, মধ্যস্বত্বভোগী, ডলারের দাম সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। কিন্তু সব জিনিসের দাম আপনার ভালো থাকবে। দুইটা কারণ যদি ঠিক থাকে, একটা হচ্ছে যে ডলার গত বছর যেমন 85 বা 2 বছর আগে 2 বছর আগে 87 থেকে 1,110 টাকা, এখন 123-22 এরকম আছে। এটা যদি আপনারা এটা দায়িত্ব আমরা পারবো না। যেহেতু আপনারা সরকারের একটা অংশ, আমরা আপনাদের একজন, আমরা সব সময় ব্যবসা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। টিডিএসও আর আরবিটি এলসি দেওয়া আছে $8,000 এবং এটাও বিভিন্ন কারণে এসে যাবে কিনা আমরা শিওর না, বাট এটা বুকিং দেওয়া আছে। আইনের ব্যত্যয় না করে জনগণের স্বার্থে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। রোজার আগে দাম বেড়ে যায়, এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই, আপনাদের সহযোগিতা চাই। বৈঠকে আমদানি ও পাইকারি পর্যায়ের পাশাপাশি খুচরা বাজারে সরকারের মনিটরিং জোরদার করার দাবি জানান ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় কথা বলেন তিনি। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের রক্ষা কবচ প্রতীক হচ্ছে ধানের শীষ। সুতরাং আমরা এই বাংলাদেশে যতবারই গণতন্ত্র বিলুপ্ত করে দিয়েছিল ফ্যাসিবাদী গোষ্ঠী, ততবারই বিএনপি এই ধানের শীষ বাংলাদেশকে রক্ষা করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। Thai Aluminium. The better is now the best. 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। দাবি মানা না হলে রোববার থেকে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। তাদের এই অর্ধ দিবস কর্মবিরতিতে চরম ভোগান্তিতে রোগীরা। স্লোগানে স্লোগানে মুখর হাসপাতাল প্রাঙ্গণ। যেখানে অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়ার কথা, সেখানে আন্দোলন। 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের এক দফা দাবিতে এই বিক্ষোভ করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। চিকিৎসা সেবা বন্ধ রেখে চলে এই আন্দোলন।
তাদের অভিযোগ, অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীরা 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত হয়েছে, তবে এই সুযোগ বঞ্চিত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৈষম্য শিকার শুধু আমরাই হচ্ছি। আমরা রোগীদের কষ্ট দিতে চাই না, আমরা রোগীদের সেবা দিতে চাই। আমরা চাই আমাদের এই একমাত্র দাবি 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদেরকে আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে সহযোগিতা করুন। আজকে সচিব মহোদয়কে সময় দেওয়া হয়েছে আমাদের দাবি মানার জন্য, এই জন্যই আমরা পুরো দিবস থেকে অর্ধ দিবসে আসছি। এদিকে 4 ঘন্টা কর্মবিরতিতে বন্ধ থাকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের প্যাথোলজি, এক্স রে বিভাগ এবং ঔষধ বিতরণের কাউন্টারগুলো। এতে চরম দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা। অনেক ওষুধ ব্যাপার সেবার আছে, ইঞ্জেকশনের ব্যাপার সেবার আছে, হাড়ের রোগী বন্ধ হতে সমস্যা, রোগী ঠিকমতো দেখতে পারতেছে না, রোগীর কষ্ট হচ্ছে। দাবি মানা না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচির মধ্যেই শেরপুরে বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নেন ইউএনও। শিক্ষকদের কর্মসূচি পালনে শিক্ষার্থীদের বার্ষিক সমাপনী পরীক্ষা গ্রহণ করা নিয়ে তৈরি হয় জটিলতা। পরে সকাল 11:30টার দিকে শ্রীবর্দী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান উপজেলার নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। এরপর শ্রেণীকক্ষের তালা ভেঙে পরীক্ষার কার্যক্রম চালু করেন তিনি। এদিকে ফেনীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের অফিস কক্ষে বসে কর্মসূচি পালন করেন। পরে প্রধান শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় নেওয়া হয় পরীক্ষা। বাক্সুনাম অনুমোদন প্রত্যাহার না করলে লং মার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মসূচির হুঁশিয়ারি দিলেন বিএম কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের বাক্সু ভবনের সামনে সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা বলেন, 1952 সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে ছাত্র নেতৃত্বের পরিচয় বহন করেছে। এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এই ছাত্র সংসদের আন্দোলনের ফসল। অথচ বিশ্ববিদ্যালয়টির 92তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের জন্য বাক্সু নামটি আনুষ্ঠানিকভাবে পাশ করে। এটি অন্য বিএম কলেজের পরিচয় জবরদখল এবং শতবর্ষের মর্যাদার প্রতি অসম্মান। বাক্সু নামের সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় মহিদুল ইসলাম সর্দার নামে এক দোকানির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, মহিদুল ইসলাম সর্দার আলস তার দোকান থেকে রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে সকালে বাড়ির পাশে রামচন্দ্রপুর গ্রামের একটি কৃষি মাঠে গাছের নিচে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় বেলাল মিয়া ও সন্তোষ কুমার নামে 2 জনকে আটক করা হয়। স্থানীয়রা জানান, মহিদুল ইসলাম চা দোকানের পাশাপাশি গোপনে গাঁজার ব্যবসা করতেন। ঝিনাইদহে শিশু সাবা হত্যা বিচারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় এ কর্মসূচি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ সময় সাবা হত্যার জড়িত প্রতিবেশী সান্ত্বনা খাতুনের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। বুধবার শহরের পবহাটি এলাকার ভ্যান চালক সাইদুল ইসলামের কন্যা সাইমা আক্তার সাবা নিখোঁজের পর রাতে প্রতিবেশীর ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সান্ত্বনা খাতুন নামের এক নারীকে আটক করে পুলিশ। গোপালগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমান মোল্লার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। সকালে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান পরিবারের সদস্যরা। এর আগে নিখোঁজের 21 দিন পর 29 নভেম্বর সদরের খাগাইল গ্রামের স্থানীয় কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় ব্যবসায়ী মিজানের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করে নিহতের পরিবার। নিহতের ব্যবসায়ী পার্টনার জাহিদ নামে একজনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা পলাতক রয়েছেন। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে বন্দরের সীমানা নিয়ে উত্তেজনা বিরাজ করছে জানিয়ে মুখোমুখি স্থানীয় ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দিনব্যাপী সড়ক অবরোধ, টায়ারে আগুন, এমনকি গাছ ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা। তবে শনিবার থেকে উদ্ধার হওয়া নদী বন্দরের 63 একর জমির সীমানা চিহ্নিতকরণের কাজ করছে বিআইডব্লিউটিএ। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কক্সবাজার নদী বন্দরকে ঘিরে দ্রুত পরিবর্তন হচ্ছে বাঁকখালী নদীর তীরভূমির চিত্র। সম্প্রতি জেলা প্রশাসনের সহযোগিতায় বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 63 একর অবৈধ দখলমুক্ত করা হয়। উচ্ছেদ শেষে স্থায়ীভাবে দখল রোধে সীমানা চিহ্নিত করতে এবার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 2019 সালে যৌথ জরিপ ম্যাপ অনুযায়ী সে এলাকায় উচ্চ ও টেকসই সীমানা পিলার স্থাপন, সাইনবোর্ড বসানো আর কাঁটা তারের বেড়া নির্মাণ এ 3টি কাজ 3 থেকে 10 ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় বিআইডব্লিউটিএ। এই কার্যক্রম সফল করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। তবে কার্যক্রম শুরু হওয়ার আগেই উত্তেজনা দেখা দিয়েছে বাঁকখালী নদীর কস্তরাঘাট এলাকায়। জমির মালিক দাবি করা বাসিন্দারা সড়ক অবরোধ, টায়ারে আগুন, এমনকি গাছ ফেলে বিক্ষোভ শুরু করেছেন। তাদের অভিযোগ বিআইডব্লিউটিএ তাদের ব্যক্তিগত জমিতে জোর করে সীমানা নির্ধারণ করতে চাইছে। তারা আদালতের আদেশও মানছেন না। এতদিন পর আসি ওরা কিভাবে সিল কাটা তার দিয়ে গিরতে আসে বিডব্লিউর কি বেশি ফেলাইয়ে আর গরিঙ্গানা জাঙ্গা কিন লই আর এদিকে হরেনি করে তবে বিআইডব্লিউটিএ বলছে কিছু স্বার্থন্বেষী ব্যক্তি ভাড়াটে লোক এনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। ওনারা কিছু দাগ নাম্বার মালিকানা দাবি করেছে, শুধুমাত্র সেই দাগ নাম্বারে ওই জায়গাটুকুর উপরই স্টে অর্ডার দেওয়া আছে। তো সেটা আমরা আমাদের যে বিজ্ঞ আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, এসিলেন্ট আছেন, আমরা চেষ্টা করব সেই জায়গাটুকু অ্যাভয়েড করে বাকি জায়গাটুকুতে কাজ করতে। চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত বাঁকখালী নদীর তীরে 450 অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন বাংলার সময়। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন। প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা হলেও টিকিট পাওয়া যায় না চাহিদা মতো। তাই এই রুটে ট্রেন বাড়ানোর দাবি যাত্রীদের। যদিও কর্তৃপক্ষ বলছে নানা সংকটে এই রুটে নতুন ট্রেন দেয়া সম্ভব হচ্ছে না এখনই। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পদ্মা রেললিংক দিয়ে মাত্র 4 ঘন্টায় খুলনা থেকে রাজধানী পৌঁছানো যাচ্ছে। তবে এর সুবিধা মিলছে শুধুমাত্র একটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে। কম সময়ে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায় বলে দিন দিন বাড়ছে এর টিকিটের চাহিদা। এলাকাবাসী বলছেন অনলাইন কিংবা কাউন্টার থেকে টিকিট কিনতে হয় 3 থেকে 10 দিন আগে। তবে প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে টিকিট পাওয়া যায় না চাহিদা মতো, যার কারণে বাড়ছে ক্ষোভ। চাহিদা হিসাব করে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তাদের। মূলত আমরা টিকিট আগে পাই না, এটা চাপ বেশি, এজন্য আমার আগে টিকিট নেওয়া লাগে, এটা হচ্ছে মেন ইস্যু। যদি ট্রেন দেওয়া হয় ঢাকা টু খুলনা টু ঢাকা, সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। সরকার যেহেতু এত টাকা খরচ করে এখানে লাইন করছে, ট্রেন সংখ্যা 1টা থেকে আরও বাড়িয়ে 2টা থেকে 3টা করা উচিত। জ্যাম থাকে, থাকে, আমরা অনেক সময় ট্রেনে সবাই চলাচল করতে পারি, আর একটা ট্রেন হলে আমাদের জন্য ভালো হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুরু থেকেই এ রুটে একাধিক ট্রেন চালানোর প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর না হওয়ায় অবকাঠামোর পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। আর একটা ট্রেন ওখানে দিয়ে এবং যে রেলের যে সেবার মান বৃদ্ধি করে এই অঞ্চলের মানুষের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। রেলের কর্তৃপক্ষ বলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের এই বৈষম্যের শিকারটা হতে হলো। রেল কর্তৃপক্ষ বলছে ক্যারেজ, ইঞ্জিন ও লোকবল সংকটে এ রুটে এখনই নতুন ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তবে নতুন প্রকল্পে ক্যারেজ কেনা হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। একটা প্রজেক্টের আওতায় আমরা 200টি ক্যারেজ পাবো। তো এই ক্যারেজকে ব্যবহার করে আমাদের চিন্তাভাবনা আছে, আমরা 2-1টি নতুন ট্রেন চালু করার চিন্তাভাবনা আছে। পদ্মা সেতুর কেন্দ্রিক রেল চালুর বিষয়টিও আমাদের মাথায় আছে, আমরা চিন্তাভাবনা করছি। পদ্মা রেললিংক দিয়ে 2024 সালের ডিসেম্বরে 10টি বগি নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলার সময়। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ মৌসুমি পূর্বাভাসকে জাতীয় নীতিমালায় আরও সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মত দেশের জলবায়ু বিশেষজ্ঞদের। খুলনায় অনুষ্ঠিত আঞ্চলিক ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরামের শীতকালীন সেশনে বক্তারা বলেন, কৃষক থেকে শুরু করে স্বাস্থ্য, প্রাণী সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা সব ক্ষেত্রে সঠিক ও সহজপ্রাপ্য জলবায়ু তথ্য সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ফোরাম হয়। দিনব্যাপী এই সেশনে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা 2025 সালের গ্রীষ্মকালীন মৌসুমি পূর্বাভাসের পারফরমেন্স বিশ্লেষণ করেন এবং আসন্ন শীত মৌসুমে বৃষ্টিপাত, তাপমাত্রার পরিবর্তন ও সম্ভাব্য চরম আবহাওয়া পরিস্থিতি নিয়ে
বিস্তারিত উপস্থাপনা করেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল ভোরে লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে, সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 14 জন। আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ, শরিয়াহ আইনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। এবং কুমিল্লায় তিতাস নদীর ঘাটে গোসল করছিলেন একই পরিবারের 3 নারী, ট্রলি উল্টে চাপা পড়ে নিহত সবাই, চালক গুরুতর আহত। পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু। এ ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।